ইংরেজি বাংলা আইসিটিতে 90+ মার্কস কিভাবে পাওয়া যায় সেইটা নিয়ে আজকে কথা বলবো। এই তিনটা সাবজেক্টে তুমি যেই ব্যাচের হও না কেন, যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, অনেক ভালো বা মিডিয়াম যেরকম হও না কেন, আমি আজকে 5টা পার্টে এই পুরো বিষয়টা আলোচনা করব। একদম পূর্ণাঙ্গ হচ্ছে আলোচনা, পূর্ণাঙ্গ গাইডলাইন। একদম ইংরেজিতে তুমি হচ্ছে কিভাবে নম্বর তুলতে পারো, বাংলায় কিভাবে নর্মাল নম্বর তুলতে পারবা আইসিটিতে। এরপরে কিছু স্টাডি হ্যাকস যেগুলো শেয়ার করবো তোমাদের সাথে, কিছু মিস্টেকস যেগুলো শেয়ার করবো, এবং এগুলো খুব কমন মিস্টেকস, সবাই করো, এই জন্য নাম্বার কম আসে। এবং এখানে যেটা বললাম, যা করবা না, কি করতে পারি, তোমাদের প্রবলেম যেখানে আছে সলিউশন কিরকম হতে পারে, সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা 26-27 যে কোনো ব্যাচের স্টুডেন্টরা এটা দেখতে পারো, তোমাদের অনেক হেল্প হবে। শেয়ার করে রেখে দাও। ইউটিউবে দেখে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবা। সো দেখো, আমাদের যেমনটা বললাম, আমি এই 5টা পার্টে আলোচনা করব। প্রথমেই আসে ইংরেজি, ঠিক আছে? পার্ট 1-এ আমরা ইংরেজি নিয়ে কথা বলবো, এরপরে বাংলা আইসিটি, দেন কমন মিস্টেকস আর স্টাডি হ্যাকস, এইগুলা নিয়ে একটু আলোচনা করব। সো দেখো, ইংরেজি নিয়ে সবার আগে আমাদের যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টস পেইন পয়েন্টস। আমাদের যেই বিষয়গুলো নিয়ে স্টুডেন্টরা বেশি পেইন খায়, যেগুলো নিয়ে ওদের বেশি সমস্যা হয়, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের এগুলো নিয়ে সমস্যা হয়, সেটা কি ইংরেজির ক্ষেত্রে ভোকাবুলারি উইকনেস। এই সমস্যাটা না খুব সাটেল সমস্যা, তুমি হয়তো নিজেও জানো না তোমার সমস্যাটা আসলে ভোকাবুলারির মধ্যে। ফর এক্সাম্পল, লেটসে ধরো তুমি একটা গ্রামার পোর্শনের একটা কিছু সলভ করতে চাচ্ছ, অথবা একটা কোয়েশ্চেন আসছে তোমার ইংরেজিতে, সেই কোয়েশ্চেনসটার ওই যে প্রশ্ন আসে না তোমার প্যাসেজ থেকে, এইটার অ্যান্সার কী হবে বুঝতে পারছো না, সমস্যা হয়, প্রশ্নটাই অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারছো না। এই সকল ক্ষেত্রে আবার হচ্ছে তোমার ওই যে উইদাউট ক্লুজ যেটা থাকে, সেখানেও সমস্যা হয়। সো এই জায়গাগুলোতে কোথায় সমস্যা হয় জানো? এই জায়গাগুলোতে সমস্যা হয় পুরো ওয়ার্ডের মানে সেন্টেন্সের অর্থ না বোঝার জন্য। সো তুমি যখন একটা সেন্টেন্সের অর্থ বুঝবা ইংরেজির, তাইলে তোমার গ্রামারের ওইখানে 50% কাজ শেষ, কার্যকারিতা ওইখানে 50% শেষ। কারণ ইংরেজি ইটস মানে আলটিমেটলি এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা কিন্তু সাবজেক্ট না, গ্রামার দিয়ে সব কিছু হয় না। তুমি যদি একটা ভালো নলেজ থাকে, ইংরেজিটা ভালো বোঝো তুমি, যেমনটা বাংলা বোঝো, তাহলে গ্রামারের অনেক জিনিস লাগে না, অটোমেটিক্যালি তুমি ওইগুলো ফিল আপ করতে পারবা গ্রামাটিক্যাল রুল ছাড়া। সুতরাং ভোকাবুলারি এই অর্থ বোঝার ক্ষেত্রে একটা বড় একটা কাজে দেয়, বড় একটা মুখ্য ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এখানে একটা উইকনেস থাকে, গ্রামারে ভয়। আমরা তো ইংরেজি একটা বিদেশি ভাষা, বাংলা গ্রামারই আমাদের সমস্যা। সো গ্রামারে ভয়, এইটাও খুবই স্বাভাবিক। এরপরে রাইটিং পার্টে অনেক কম নম্বর আসে, এইটা খুবই লজিক্যাল, কারণ আমি গ্রামারে খুব একটা ভালো না, আমি অর্থ খুব একটা বুঝি না। কিন্তু এই জিনিসটা, এই তিনটা জিনিস যখন আমার একসাথে হবে, তখন আমার রাইটিং খারাপ হবে, উইচ ইজ ভেরি লজিক্যাল। সো এখন আমি কি করতে পারি? এখানে ফার্স্ট পেপার ক্ষেত্রে এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে আলাদা আলাদা করে আমি তোমাদের কিছু গাইডলাইন দেবো। তবে এই তিনটা একটু সলভ করা প্রয়োজন। প্রথমত, তোমার এখানে ভোকাবুলারি উইকনেসটা কমাতে হবে। কীরকম? তুমি প্রথম যেই চ্যাপ্টারগুলো পড়বা, ফার্স্ট চ্যাপ্টার মানে হচ্ছে তোমার প্রথম পত্র বই থেকে, সেই চ্যাপ্টারগুলোতে তোমার দেখবা কিছু ভোকাবুলারি থাকে, যেই ভোকাবুলারি হচ্ছে তুমি লেকচার গাইড বলো, যে কোনো একটা গাইড বুক বা হচ্ছে টেক্সট হ্যাকস বলো, যে কোনো এনি বুক, একটু ভালো বই হইলে সেটার পেছনে তোমার টেক্সচুয়াল কিছু ভোকাবুলারি দেওয়া থাকে। সো তোমার কাছে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলবো, তোমার কাছে যদি এই যে তোমার ফার্স্ট পেপার বইয়ের যে ভোকাবুলারি, সেই ভোকাবুলারিগুলো যদি 2-1টা সিনোনিম সহ অর্থ তুমি জানো, তোমার পুরো অ্যাডমিশন সিজন তুমি টপ রেজাল্ট করবা, তোমার ভোকাবুলারিতে সমস্যা হবে না, সমস্ত জায়গায় তুমি ভালো করতে পারবা, ইংরেজিতে অনেক আগায় যাবা অ্যাডমিশনে, প্লাস এইচএসসিতেও। কারণ ওই তোমার ফার্স্ট পেপারের ভোকাবুলারিগুলো 2-1টা যদি সিনোনিম আর অ্যান্টোনিম সহ জানো, ইনাফ, মোর দ্যান ইনাফ, তোমার ইংরেজি যথেষ্ট ভালোভাবে ডেভেলপ হয়ে যাবে, যতটুকু তোমার এইচএসসি লেভেলের একটা স্টুডেন্টের প্রয়োজন হবে। সুতরাং আমি বলবো, ফার্স্ট পেপার বইয়ের যে ভোকাবুলারিগুলো, যদি 27 ব্যাচের হয়ে থাকো, প্রচুর টাইম আছে, সেইগুলা নিজে লিখো, পড়ে তারপরে অর্থ বের করো, অথবা কোনো বইয়ের সাহায্য নাও। 26 ব্যাচের জন্য বলবো বইয়ের সাহায্য নিতে পারো। তুমি হয়তো 2-5 দিন 10 দিন ট্রাই করলে গ্র্যাব করে ফেলতে পারবো, অলরেডি তো অনেক কিছু পড়ছো। সো ভোকাবুলারি উইকনেসটা এইভাবে কাটাইতে পারবা। এরপরে গ্রামারের ভীতি, আলটিমেট রুল ইজ গ্রামারের ক্ষেত্রে ইজ প্র্যাকটিস। এবং 26 ব্যাচের, দেখো 27 ব্যাচের অনেক সময় আছে প্র্যাকটিস করার, 26 ব্যাচের ক্ষেত্রে তোমাদের কি হবে? তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে এই যে গ্রামারের যে ভীতিটা, এটা কাটানোর জন্য তুমি একটা জিনিস টেকনিক ফলো করতে হবে, যেহেতু সময় বেশি দিন নাই। সেটা কি? সেটা হচ্ছে তোমার কিছু যে টপিক, রাইট ফর্ম অফ ভার্ব বলো, যে কোনো গ্রামাটিক্যাল টপিক, এই জিনিসগুলো দেখবা বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালিসিস করলে সেম
রুল থেকে একাধিকবার প্রশ্ন আসে, সেম প্যাসেজ কিন্তু আসে না, সেম সেন্টেন্স কিন্তু আসে না, কিন্তু সেম রুলের উপরেই দেখা যাচ্ছে একাধিক ক্লাস হয়। সো এই ক্ষেত্রে কি হবে, তোমার ওই টপ রুলগুলো আইডেন্টিফাই করতে হবে, সেইগুলো যদি বারবার প্র্যাকটিস করো তাইলেই হয়ে যাবে, যেগুলো সবচেয়ে বেশি আসে, যেহেতু সময় অনেক কম, কিন্তু প্র্যাকটিস তোমাকে করতে হবে, ঠিক আছে। এরপরে রাইটিং পার্টে কম নাম্বার, রাইটিং পার্টের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা নিচের দিকে আলোচনা করব, আর আগে থেকে বলি রাইটিং পার্টটা তোমার তখনই ভালো হবে যখন তুমি এই দুইটা একটু ডেভেলপ করতে পারতেছো, অর্থ বুঝতেছো, অর্থটা লিখতে পারতেছো নিজে নিজে বানায় সহজ সহজ সেন্টেন্স, প্লাস তুমি কিছু স্পেসিফিক টেকনিক ফলো করবা, ঠিক আছে। এই টেকনিকগুলা তুমি যদি ফলো করো তাইলে হচ্ছে তুমি রাইটিং ভালো করবে। একটু নিচের দিকে আলোচনা করতেছি। সো ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্যাসেজ যেটা বললাম, প্যাসেজ পড়ে তুমি ভোকাবগুলা নোট করার ট্রাই করবা। এরপরে এই যে ভোকাব প্যাসেজ এই দুটা সেম জিনিস, এবং প্যাসেজের ক্ষেত্রে তোমার সমস্ত প্যাসেজ মুখস্থ করার প্রয়োজন নাই, এটা কিন্তু একটা খুব বড় মিস্টেক। সো সমস্ত প্যাসেজ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, প্রথম শেষ প্লাস একবার অর্থগুলো মাথার মধ্যে সেট হয়ে থাকলেই হয়ে যাবে, ভোকাবুলারি জানলে ওটা এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। রাইটিং পার্টে একটা স্ট্রাকচার রাখতে হবে, তুমি যখন প্যারাগ্রাফ লিখতেছো মেক শিওর ইউ গিভ অ্যান ইন্ট্রোডাকশন, এমন না যে আলাদা আলাদা প্যারা থাকবে, বাট তোমার প্যারাগ্রাফ লেখার নিয়ম আছে। আমি তো ইংরেজি পড়াই না বেসিক্যালি, হিরামন ভাই ডেফিনেটলি আলোচনা করবে হয়তো, বাট সমস্ত রাইটিংয়ের একটা স্ট্রাকচার থাকে, শুরু, মাঝখানে, এরপরে শেষে। হ্যাঁ, তোমার হচ্ছে প্রথম ইন্ট্রোডিউসিং সেন্টেন্স থাকে, সাপোর্টিং সেন্টেন্স থাকে, এরপরে কনক্লুডিং সেন্টেন্স থাকে। সো এইভাবে স্ট্রাকচার ফলো করতে হয় রাইটিংয়ের, এটা হিরামন ভাই ডেফিনেটলি ভিডিও বানাবে, বাট রাইটিংটা তোমার স্ট্রাকচার হইতে হবে। এরপরে প্যারাগ্রাফ, ইমেল, অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলোর একটা ফিক্সড ফরম্যাট থাকে। এই ফিক্সড ফরম্যাটটা যদি শিখে রাখো, ধরো একটা ইমেল শিখলা, সব ইমেল তোমার হচ্ছে পড়া হয়ে গেল, বুঝতে পারছো? একটা ইমেল, একটা লেটার সবগুলো সেম ফরম্যাটে লিখলা, পেইন কিন্তু থাকলো না। ফরম্যাটটা যদি মাথার মধ্যে রাখো, এইভাবে করলে তুমি ডেফিনেটলি ইংরেজিতে ফার্স্ট পেপারে ভালো করতে পারো। ফার্স্ট পেপারে তো এইগুলাই আসে বেসিক্যালি, তোমার রাইটিং পার্ট আছে, রাইটিং পার্টের মধ্যে এই জিনিসগুলা, এরপর হচ্ছে প্যাসেজ থেকে কিছু কোয়েশ্চেন টোশ্চেন, এমসিকিউ আসে। সো এইগুলা হচ্ছে প্যাসেজটার উপরে ভালো দক্ষতা থাকলে, ভোকাবগুলো বুঝলে ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। সেকেন্ড পেপার আলটিমেট প্র্যাকটিস করতে হবে, দেয়ার ইজ নো আদার হচ্ছে অপশন, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। শেষ সময় যদি হয়ে থাকে তাহলে হচ্ছে অনলি ইম্পর্টেন্ট রুলগুলো একটু আইডেন্টিফাই করে প্র্যাকটিস করতে হবে। সেটা কিভাবে করতে পারবা, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, এই ক্ষেত্রে ইংরেজি সেকেন্ড পেপারের রাইটিংয়েও সেম নিয়ম, তোমাকে ফরম্যাটগুলো ফলো করতে হবে। ফরম্যাটগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ডেফিনেটলি আপলোড হবে, দেখতে পারবা। এই ক্ষেত্রে তোমার 26 ব্যাচ বা 27 ব্যাচ যেটাই হয়, আমি 30 সেকেন্ড সময় নেবো, তারপর আবার মেইন ইয়েতে চলে যাব। তোমাদের 26 ব্যাচে যারা আছো, আমি যেটা বললাম, ইংরেজি বলো, বাংলা বলো, আইসিটি বলো, তিনটা সাবজেক্টে তোমার কম্প্যাক্ট প্রিপারেশন মাত্র 30 দিনের মধ্যে 60টা ক্লাস আমরা গোছায় দেবো। যেগুলো বললাম আমি, যা যা পুরো ভিডিওতে বলবো সব কিছু মেনটেন করে আমরা তোমাদেরকে পড়াবো। তোমাদের যে বইটা দিব, টপ যে রুলসগুলো আছে, 500 মার্কের প্রিপারেশনের বইটা এখানে আছে অলরেডি। ইবিআই যে বইটা, এই বইটা হচ্ছে তোমাদের এই বইয়ের মধ্যে যেমন বাংলার জন্য ক খ থাকবে, এমসিকিউ থাকবে, আইসিটির জন্য ক খ এমসিকিউ থাকবে, সাজেশন থাকবে, যেখান থেকে কমন পাবা। এরপরে যেটা হবে সেটা হচ্ছে তোমার ইংরেজির গ্রামার পার্টের জন্য টপ 15 রুলস দেওয়া হয়েছে এখানে, যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বোর্ডে প্রতিবার আসে। সেইগুলো যদি পড়ে যাও এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবা। 26 ব্যাচের জন্য বেশি কথাবার্তা বলে লাভ নাই। 27 ব্যাচের জন্য তোমাদের বলি, তোমাদের কোর্সটা একটু বেশি, তোমাদের 4 মাস থেকে 5 মাস ধরে হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাসগুলো চলবে, একদম বেসিক টু অ্যাডভান্স। বইয়ের বাইরে থেকে যদি সম্ভব হয় তোমারে পড়ানো হবে, তোমারে অ্যাডভান্সের যত দূর সম্ভব আমি নিয়ে যাবো আমার আইসিটিতে। গ্রামারে সেম, তোমার ইংরেজি বাংলা বোথ, তোমার প্রিপারেশন এইখান থেকে ভাই তুমি টেস্ট পরীক্ষায় টপ নচ করবা, বোর্ড পরীক্ষার কোশ্চেন আরও বেশি সহজ হয়। সো এই দায়িত্ব আমাদের। তোমরা জাস্ট এখন পর্যন্ত বিস্তারিত আমি এখানে বলছি না, যদি জানতে চাও আমি ডেফিনেটলি হচ্ছে কমেন্টে দিয়ে রাখবো, জেনে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল। ক্লাস কিন্তু দ্রুত শুরু হয়ে যাবে, প্লাস এখানে তো ক্লাস চলতেছে। সো যারা ভর্তি হও নাই এখনও, আমাদের বন্ধ হয়ে যাবে 26 ব্যাচের ভর্তি। সো দেখো বাংলার ক্ষেত্রে কি করবো আমরা পার্ট 2তে। বাংলা আমাদের ফার্স্ট পেপারের ক্ষেত্রে বাংলাটাকে না আমরা অনেক বেশি গুরুত্ব, লেস ইম্পর্টেন্স দিই। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রবলেম। আমরা বাংলায় অনেকে খারাপ করি, এ প্লাস কিন্তু মিস করি। ইংরেজিতে দেখা যাচ্ছে আমি এ প্লাস পাচ্ছি, বাট বাংলায় আমি এ প্লাস পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে আমি এইটাকে খুব একটা গুরুত্ব দেই না, আন্ডার এস্টিমেট করি, কিন্তু বাংলায় নম্বর তোলা অনেক টাফ। সো এই জায়গাতে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কীভাবে ভালো করতে পারো সেটা বলি। বিশেষ করে ফার্স্ট পেপারের ক্ষেত্রে ও মাই গড সব সময় কাজে লাগবে তোমার অ্যাডমিশন, এইচএসসি সমস্ত জায়গায়। সেটা কি? সাহিত্য অংশে তোমার মেইন কাজ হবে এভরি গল্প, গদ্য, পদ্য, এনিথিং, সেটা হচ্ছে তুমি থিমটা বোঝার চেষ্টা করবা। কবিতার ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং এই থিমটা তোমাকে হয়তো পরীক্ষায় এক্স্যাক্টলি লিখতে দিবে না, বাট
এই যে থিমের লাইনগুলা তুমি লিখবা, এই লাইনগুলাই তোমার সৃজনশীল প্রশ্নে তুমি ঢুকায় দিতে পারবা, ফলে তোমার সৃজনশীল প্রশ্নটা পূর্ণাঙ্গ হবে। তোমার একটা গল্পের যদি পুরো থিম জানা থাকে, যে কোনো সৃজনশীল প্রশ্নে তুমি ওই থিম ঢুকায় দিতে পারবা, যে কোনো প্রশ্নে তুমি ওই থিমে 2-1টা লাইন অ্যাটলিস্ট ঢুকাই দিতে পারবা। বুঝতে পারছো? সুতরাং থিম জানাটা খুব জরুরি। কি বোঝাইতে চাইছে পাঠ পরিচিতির সাথে নিজের ভাষায় থিমগুলো আগে থেকে লিখে রাখবা। আমি ব্যবহার করছি ভাই 3 স্টার ভাই, আর কিছু না করলেও এই জিনিসটা করো, নিজের ভাষায় ওভারঅল কয়েকটা থিম 5-7 লাইন 10 লাইন যা পারো লিখে রাখো, পরীক্ষার আগে দেখে যাও। ওই লাইনগুলো যা কিছুই হয়ে যাক না কেন, যাতে করে তুমি যে কোনো প্রশ্নে ইউজ করতে পারো, খুব পাওয়ারফুল লাইন হয়। ঠিক আছে? মেইন মেসেজ যেটা বললাম, থিম হচ্ছে কবিতার ক্ষেত্রে, মেইন মেসেজ হচ্ছে গদ্যের ক্ষেত্রে। এরপরে ক্রিয়েটিভ অ্যান্সার হতে হবে। তোমার অ্যান্সারগুলো খ নাম্বারে 2টা পার্ট থাকে, ক নাম্বারে 1টা পার্ট থাকে, গ নাম্বারে 3টা প্যারা থাকবে, ঘ নাম্বারে 4টা প্যারা থাকবে। প্রত্যেকটা জায়গায় ক্রিয়েটিভ হইতে হবে, নিজের মাথা থেকেও কিছু ঢালতে হবে, যে ভাই শেষে যেমন ঘ নাম্বারে মন্তব্য করে দিবা আমার এটা মনে হয়, বা নিজের একটা আমি কথাটা উল্লেখ না করেও নিজে একটা থিম করে দিলা, যে আচ্ছা সোনার তরী কবিতার ধরো তুমি লিখতেছ, সো সুতরাং আমরা বুঝতে পারি যে মানুষের কর্মই হচ্ছে মেইন কথা, মানুষ তো চিরজীবন থাকে না, মহাকাল নিয়ে যাবে। সো এই যে নিচে একটা মন্তব্য করে দিলা, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। কোট ব্যবহার করতে পারো, কোট, হ্যাঁ, অনেক ছোট ছোট কোট, কোনো গল্প থেকে কোনো ইম্পর্টেন্ট কোনো লাইন যদি পাও, সেটা একটু ওই যে থিমের মধ্যে লিখে রাখলা, যেটা তুমি পরীক্ষার হলে ব্যবহার করতে চাও। সো এইটা অনেক হেল্প করে, কোটটা অনেক বেশি হেল্প করে। বুঝতে পারছো? কোটটাও হেল্প করে। সেকেন্ড পেপার প্র্যাকটিস ছাড়া হবে না, দ্যাট ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট। তোমার গ্রামার যেরকম সেকেন্ড পেপারে সেইমভাবে প্র্যাকটিস করলেই হবে, বাট সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে কমন সম্ভব, কমন ফালানো সম্ভব। এইটা তুমি 90% ভাই কমন ফালানো যাবে। আমাদের ক্লাস যারা করবা তাদের তো 100% কমন থাকবে, এটা কোনো পেইনই হবে না। 90% কমন এমনিই পাওয়া যায়। সৃজনশীল ওই যে কি বলে রচনা কোত্থেকে আসবে, গত বছর স্বপ্নদাবি থেকে যে সাজেশন দেওয়া হয়েছে, ওই ভিডিও দেখছে কিনা জানি না, সব কমন পড়ছে, বিভিন্ন বোর্ডে কমন পড়ছে। ভাব সম্প্রসারণ, রচনা বা ইত্যাদি যেই পার্টগুলো আছে, প্রতিবেদন যা যা আছে সব কিছুর একটা ফরম্যাট মেনটেন করো, রাইটিংয়ের ক্ষেত্রে কাজে দেবে, ইংরেজির মতো সেম। বুঝতে পারছো? এই কয়েকটা জিনিস একটু মেনটেন করলে হবে। এরপরে আমাদের পার্ট 3তে হচ্ছে আইসিটিতে সমস্যা ভাই, আইসিটিতে খুব সমস্যা, প্রোগ্রামিংয়ে খুব সমস্যা, ষষ্ঠ অধ্যায় নতুন অ্যাড করছে, মরার উপর খাড়ার ঘা, সব সমস্যার সমাধান দিয়ে দেবো। জাস্ট দেখো আইসিটিতে তুমি কিভাবে ভালো করবে। আমি তোমাকে একদম বাস্তবসম্মত ট্রু, ভয়টা না পেয়ে ট্রু জিনিসপত্র নিয়ে কথা বলবো। আইসিটিতে তুমি 90+ পাবা, ইজিলি পাবা, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো আমাদের সমস্যাগুলো কোথায় থাকে, পেইন পয়েন্টটা হচ্ছে আমাদের লজিক গেট, প্রোগ্রামিং, এইগুলোতে অনেক জায়গায় সমস্যা থাকে। লজিক গেটের কিছু টপিকে সমস্যা থাকে, হয়তো ষষ্ঠ অধ্যায় তো এখন অনেকে বুঝি না বা স্কিপ করবো, তাই না? এই সিচুয়েশন আমাদের। সো এই পেইন্ট পয়েন্টগুলো কেন তোমাদের কাছে পেইন্ট? জাস্ট বিকজ তুমি সঠিকভাবে শেখো নাই। তোমাকে যে শিখাইছে, যেই ক্লাস দেখছো, তুমি ক্লাস দেখেই ভয় পেয়ে গেছো, অনেক কঠিন লাগতেছে, তুমি আর পড়োই নাই, অথবা পড়লেও প্র্যাকটিসই করো নাই। সো তোমাকে যেটা করতে হবে, এই পেইন্ট পয়েন্টগুলো একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। আমি বলি প্রোগ্রামিং, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিব, আমার ক্লাস যদি তুমি করো আইসিটির ক্ষেত্রে, তুমি প্রোগ্রামিংয়ের আমি ক্লাস নিব, আমি 5-7টা ধরো, 6-7টা বা 5-6টা, ডিপেন্ড করে হচ্ছে তোমরা কতটা দ্রুত এটা গ্র্যাব করতে পারতেছো। 27 ব্যাচের হলে একটু বেশি ক্লাস হবে, 26 ব্যাচের একটু কম। সো এই ক্লাসগুলো করলে 4-5টা ক্লাস, মোটামুটি হচ্ছে ধরো 5-6 ঘন্টার একটা ক্লাস, যদি সব কম্বাইন করো 6-7 ঘন্টা এরকম একটা ক্লাস হইলে, সেইটা করলে আমি গ্যারান্টি দিব তোমার, এখন ধরো প্রোগ্রামিং কিছু বোঝো না, বাট তুমি এতটুকু কনফিডেন্ট বিল্ড আপ করতে পারবা, তুমি পরীক্ষার হলে সবার আগে প্রোগ্রামিংয়ের ম্যাথ করবা, ওইটা খুঁজবা যে ভাই আমি এইটা আগে অ্যান্সার করবো, এইটা ভালো, সবচেয়ে বেশি সহজ লাগতেছে, এটা সবচেয়ে বেশি মনে আছে, এটা সবচেয়ে বেশি মারতেছি, এতটা ইজিয়েস্ট ওয়েতে তোমাকে শেখাবো। সো তোমার ওই লার্নিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? লার্নিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখো ফোকাস এরিয়াটা কি, টপিক ওয়াইজ ডিটেল প্রিপারেশন। তুমি 3rd চ্যাপ্টারের ধরো, তুমি আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি তুমি হচ্ছে কোনটা ধরো 2-এর পরিপূরক পারো না, অথবা তুমি 2-এর পরিপূরক পারো, বাট তুমি হচ্ছে ওই যোগ বিয়োগ প্লাস হচ্ছে রূপান্তর, এই জিনিসটা তুমি পারো না। যেটাই হোক না কেন, তুমি যদি টপিক বেস প্রিপারেশন না, ধরো 2-এর পরিপূরকটা তুমি আলাদাভাবে সম্পূর্ণ শিখলা, ঠিক আছে, আবার ওইগুলো আলাদাভাবে তুমি শিখলা, যেই টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আসে। সো এই টপিক থেকে আলাদা প্রশ্ন আসে, এমন আছে মিক্স করে 2-এর পরিপূরক এবং যোগ, এই জিনিসটা মিক্স করে দেয় না, 2-এর পরিপূরকের মাধ্যমে তোমার যোগ করতে হবে। তো আমার কথা হচ্ছে মেইন টপিকগুলো ইম্পর্টেন্ট, এখানে একটা ওয়ার্ড দেয়া খুব জরুরি ছিল, ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ প্রিপারেশন, যেগুলো দুনিয়া উল্টে গেলেও
পরীক্ষার হলে আসবে, ওই টপিকগুলো তুমি এখান থেকে এখন এই অ্যানালিসিসটা আমি তোমাদেরকে করে দিয়েছি, ভিডিও আছে আমাদের পেজে, আবার হয়তো দিব শেষের দিকে, সেগুলো দেখবা। সিকিউটা না প্র্যাকটিস করতে হবে। আমি যতই চিল্লাই যাই বলি না কেন, এইটা করে ফেলবা, আইসিটিতে 90+ পাবা, আলটিমেট ফ্যাক্টিস তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমার অনলাইনে যত গুরু তুমি হচ্ছে গুরু মানো, যত শিক্ষক আছে বড় বড় হ্যাঁ টিচার আছে, তোমার আইডল আছে, যত ভালো ভালো টিচার আছে তোমার মতে, সো যে যাই বলুক না কেন, যত ইংরেজির গুরু হোক, আইসিটির গুরু হোক, যে সাবজেক্টের, আলটিমেটলি তুমি যদি না পড়ো ভাই, সে পীর হোক বিশাল, কোনো পেইন নাই, সে জাদু মন্ত্র জানে, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাইলে আলটিমেটলি তোমার রেজাল্ট জিরো। সো নো ম্যাটার তুমি কোথায় পড়তেছো, কত ভালো জায়গায় পড়তেছো, কত ভালো সার্ভিস পাইতেছো, ডাজেন্ট ম্যাটার অ্যাট অল যদি না তুমি পরিশ্রম করো, ঠিক আছে? আমরা তোমাদের জন্য যতটা করতে পারি সেটা হচ্ছে সঠিক ওয়েটা, ইজিয়েস্ট ওয়েটা, ম্যাটেরিয়ালসটা যা যা প্রয়োজন তোমার চোখের সামনে এভাবে দিতে পারি, থালার সামনে তুমি এভাবে দিতে পারি, খাওয়ার দায়িত্ব তোমার ভাই। হ্যাঁ, এনি প্রবলেম আমরা দেখবো, বাট খাওয়ার দায়িত্ব আলটিমেটলি তোমার। আর নাহলে হচ্ছে তুমি এখন ভাই আমি ভর্তি হলাম শেষ মুহূর্তে, ভাই A+ তো পাইলাম না, আপনারা বলতেছেন 90+ নাম্বার পাবো, ভাই তুমি বাসায় বসে পড়াশোনা করছো, তুমি প্র্যাকটিস করছো, ম্যাটেরিয়ালস তুমি খুলে দেখছো, ভাই করো নাই তো, রাইট? সো ওই দায়িত্বটা তো তোমাকে নিতে হবে, বাদ বাকি আমাদের দায়িত্ব। এরপরে আসো আমাদের আইসিটির তো ব্যাপারটা গেল, তোমার ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ প্রিপারেশন নিতে হবে এবং লার্নিং প্রসেসটা দেখতে হবে যে ভাই এই জিনিসটা সহজ, এত ক্যাচাল করে তো লাভ নাই। আইসিটি থেকে তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবা? ডেফিনেটলি না, তাই না? তুমি তো সিএসসি ইঞ্জিনিয়ার হবা না, আইসিটি পড়ে তোমার A+ পাইতে হবে। সো সিকিউ প্র্যাকটিস, এই দুটা জিনিস হইলেই হয়ে যায়। এরপরে আসো ইউনিভার্সাল এক্সাম হ্যাক্স বা স্টাডি হ্যাক্স। সো এই জায়গাতে একটা জিনিস নিয়ে খুব ডিবেটেড একটা জায়গা, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। হাতের লেখা মোস্ট অফ দ্য কেসেস ডাজন্ট ম্যাটার, লেটস সে, বাট এইটা তোমাকে মানতেই হবে, হ্যান্ড রাইটিং, সুন্দর হ্যান্ড রাইটিং ইজ ইকুয়াল টু বেটার ইমপ্রেশন। তুমি সেম কথাটা লিখছো সুন্দরভাবে লিখে, তোমার বন্ধু সেম কথাটা লিখছে, হাতের লেখা খুব একটা ভালো না, তোমার ইমপ্রেশনটা ভালো হবে। তোমার বন্ধুর চাইতে সেম লেখা, বাট তোমার বন্ধুর চাইতে এরকম চান্স সবচাইতে বেশি যে তুমি নাম্বার বেশি পাবা, ঠিক আছে? দ্যাটস ওয়াই হাতের লেখাটা অ্যাটলিস্ট গোছানো ট্রাই করো ভাই, যাতে শব্দগুলো বোঝা যায়, অ্যালফাবেটগুলো ঠিক করে ট্রাই করতে পারো। কিওয়ার্ড আন্ডারলাইন করো, তুমি দেখবা কিছু কিছু যেমন কিওয়ার্ড না বলে এখানে কি যে লাইনগুলো সেগুলো বলা উচিত ছিল, কারণ তোমার কয়েকটা লাইন দেখবা বইয়ের, সেগুলো যদি ইউজ করতে পারো টিচাররা খুশি হবে। কোট আকারে সেগুলো তুমি ইউজ করলা, যেভাবে হোক ইউজ করলা, সেটা এগুলা করতে পারো। এরপরে এতে এক্সামে অনেক ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয় খাতার মধ্যে। বড় অ্যান্সার মানেই বেশি নম্বর না, এটা তোমাকে বুঝতে হবে। একটা প্রশ্ন ধরো আমি হচ্ছে এই পৃষ্ঠায় আমার একটা খাতার মধ্যে বাংলা ধরো অ্যান্সার করতেছি, সো সৃজনশীল প্রশ্ন, ক এখানে লিখতেছি, খ 2টা পার্ট যেহেতু এখানে 1 লাইন প্লাস এখানে 3-4 লাইন ব্যাখ্যা, সো ক খ 1 পেজে থাকবে। গ নাম্বার 1 পেজের বেশি যাওয়ার দরকার নাই ভাই তোমার। গ নাম্বারে 3টা পার্ট, এখানে ছোট একটা পার্ট, এখানে আরেকটু বড়, তার নিচে আরেকটু বড়, 3টা পার্ট যেহেতু থাকে, ঠিক আছে? সো এখানে 1 পৃষ্ঠা। এরপরে ঘ নাম্বারে তোমার 4টা পার্ট থাকবে, এইটাও তুমি 1 পৃষ্ঠা শেষ করো। আমি জীবনেও কোনোদিন, আমার মনে পড়ে না আমি যদি একদম এই পর্যন্ত আসতে পারি হাইয়েস্ট, বাট আমি কখনো এই 4 পৃষ্ঠার বাইরে, মানে 3 পৃষ্ঠা হয় টোটাল, এপিটুপিট ধরলে 1 2 3 পৃষ্ঠার বাইরে আমি কখনো সৃজনশীল প্রশ্ন লিখি নাই। সো তুমি বড় জোর ঘ নাম্বারটা এই পর্যন্ত টানতে পারো, বাট সেটাও এক্সেস। সুতরাং বেশি লিখলেই যে মার্ক সেটা না, কন্টেন্ট থাকতে হবে ভেতরে। অনেক লিখতে গেলে সময়ও থাকে না শেষের দিকে। তোমরা যারা মনে করো এইচএসসি পরীক্ষায় অনেক বেশি বাংলা টাংলায় লিখলে নম্বর পাবো বেশি, এই কারণে প্রথম 3-4টা প্রশ্ন বা 2টা প্রশ্ন অনেক লিখে সময় দেখো শেষের দিকে 5 নাম্বার প্রশ্ন তুমি লিখতেই পারতেছ না, সময় নেই ভাই, 7 নাম্বার প্রশ্ন তোমার স্কিপ করে চলে আসছে। তোমরা যারা এই চিন্তা ধারণ করো বেশি লিখলে বেশি নম্বর, তোমরা আজীবন মারা খাবা, ঠিক আছে? এইটাই বাস্তব। তোমার কন্টেন্ট যদি না থাকে খাতার মধ্যে, তোমার লেখার মধ্যে যদি কোনো স্ট্রাকচার না থাকে, হাবিজাবি লিখে তুমি পৃষ্ঠা ভরায় আসলে নাম্বার পাবা না। সিস্টেম হ্যাজ চেঞ্জড, আগের সিস্টেম এখন নাই, দ্য সিস্টেম হ্যাজ চেঞ্জড ভাই। তোমার শিক্ষামন্ত্রী এসে যতগুলো বিষয় ইমপ্লিমেন্ট করছে, এটার ইম্প্যাক্টটা তোমরা এই এইচএসসি পরীক্ষার পরে দেখতে পারবা। এখন পর্যন্ত ইম্প্যাক্টটা বুঝতে পারতেছ না, সো ইটস ইউর ডিউটি, এখন পর্যন্ত সময় আছে, একদম ঠিকঠাক হয়ে যাও। বেশি লিখলেই নাম্বার না ভাই, কন্টেন্ট কিছু রাখতে হবে মাথার মধ্যে, ঠিক আছে? এখন শেষ মুহূর্তে 26 ব্যাচের যারা আছো, একদম শর্ট করে 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 যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে যাও, অনেক বেশি পড়ে ওটা লিখে আসলেও তোমার লস, আর ওটা তুমি আসতেও পারবে না লিখে, বুঝতে পারছো? এরপরে আসো বোর্ড কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। রিপিট না হলে ইংরেজির ক্ষেত্রে যেমন বললাম রুলসগুলো রিপিট হয়, সেম জিনিস রিপিট না হইলেও, বাট মোস্ট অফ দ্য কেসেস রিপিট হয়।
আইসিটির ক্ষেত্রে ফিক্সড কিছু টপিক থাকে, সেগুলো থেকে এবার দুনিয়া উল্টে গেলে প্রশ্ন আসবে। তো তুমি ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। এরপরে লাস্ট 30 দিনের রিভিশনটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমরা স্বপ্ননামীর পক্ষ থেকে তোমাদের হেল্প করতে পারি, আমাদের এফআরবি যে ব্যাচের কথা বলেছি। এরপরে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি আজীবন পড়াশোনা করছো, 2 বছর পড়াশোনা করছো, বাট তুমি এক্সাম হলে টাইম ম্যানেজ করতে পারতেছো না, ভাই গো টু হেল্প, কিচ্ছু হবে না। তুমি এ প্লাস পাবে না বাই চান্স। তুমি অনেক পারো, বাট তুমি টাইম ম্যানেজ করতে পারতেছো না ভাই, ইটস হিউজ বার্ডেন। এক্সাম হলে তুমি মেধাবী শিক্ষার্থী হও না কেন, অনেক মেধাবী শিক্ষার্থী তুমি, বাট এক্সাম হলে তুমি ভালো করতে পারবে না জাস্ট বিকজ অফ ওয়ান রিজন, সেটা কি টাইম ম্যানেজমেন্ট। প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে টাইম রাখতে হবে তোমার। 7টা সৃজনশীল 3 ঘন্টা সময় ধরলে এমসিকিউ বাদে প্রত্যেকটা সময়ের জন্য অন অ্যান অ্যাভারেজ তুমি 20 থেকে 21 মিনিট পাবা, ধরো 20 মিনিট পাবা। তোমার বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, তুমি একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ভাই টাইম ম্যানেজ করা ইজ হিউজলি ইম্পর্টেন্ট। তুমি প্রথম 5টা প্রশ্ন অনেক লিখলা, প্রথম 3-4টা প্রশ্ন খুব ভালো লিখলা, বাট শেষের প্রশ্নগুলো লিখতে পারলা না, হইল না। কিন্তু তোমার ভালো প্রিপারেশন হইলো, তোমার ওই স্ট্রাকচার্ড হইলো না খাতাটা, তুমি ভালো নাম্বার পাবে না, তুমি এ প্লাস কখনো ক্যারি করতে পারবে না। সো বি কেয়ারফুল, তুমি টাইমটা ঠিকভাবে ম্যানেজ করতে পারতেছো এবং সঠিকভাবে অনেক বেশি না লিখে যতটুকু প্রয়োজন ততটুকু লিখতে পারতেছো। বুঝতে পারছো আমার কথা? মাথায় রাখবে এটা। এরপরে আসো, আমাদের এই জিনিসগুলো তো গেল, এগুলো মাথায় রাখলে মোর দ্যান ইনাফ আমি মনে করি। এরপরে অ্যাভয়েড দিস পিটফলস, যেই জিনিসগুলো তোমাদের খুব বাজেভাবে সমস্যার মধ্যে ফেলে, সেটা হচ্ছে শুধু গাইড মুখস্থ করা হবে না। মেইন বুকের চাইতে দেয়ার ইজ নো আদার অপশন। মেইন বুকের চাইতে এখানে কোনো অপশন নাই, বুঝতে পারছো? মেইন বুক। রাইটিং প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, ইংরেজি গ্রামার বলো বাংলা বলো, লিখলে হাতের লেখা ভালো হবে, ওইগুলো মুখস্থ ভালো হয়, সব কিছুই ভালো হয়। ক্রিয়েটিভ স্ট্রাকচারগুলো মানতে হবে, যেমন ইংরেজি রাইটিংয়ের ক্ষেত্রে, বাংলা রাইটিংয়ের ক্ষেত্রে এগুলো তোমরা মানো না। ওভার কনফিডেন্স ইন বাংলা আইসিটিতে গত বছর স্টুডেন্টরা যে মারাটা খাইলো ভাই, কেন খাইলো? ওরা এমসিকিউ মানে ওরা গুরুত্ব দেয় না আইসিটিটাকে, স্পেশালি সায়েন্সের ওরা তো গুরুত্ব দেয়ই না, অথবা বলা ভালো ওদের সময় থাকে না। কিন্তু তোমাদের এই জায়গাগুলোতে ওভার কনফিডেন্ট হলে হবে না। বাংলায় অনেক এ প্লাস মিস হয়। আইসিটি এবং ইংরেজিতে 30 থেকে 40% ফেল করছে গত বছর ভাই। আইসিটির কনসেপ্ট না বুঝে মুখস্থ করে কোনো লাভ নাই। আইসিটি এটা মুখস্থ করার জিনিস না, টেকনিক্যাল জিনিসপত্র। তুমি বাংলা হয়তো অনেক কিছু মুখস্থ করতে পারবা, ইংরেজি অনেক রুলস মুখস্থ করতে পারবা। আইসিটি ইটস অ্যাবাউট সিস্টেম। একটা জিনিস শেখায় দিলে ওই সিস্টেমটা ফলো করলে বাদ বাকি সমস্ত কিছু পেরে যাবে। বাট সিস্টেমটা ইউ হ্যাভ টু ফলো দ্য সিস্টেম। তোমার কি একটা পড়াশোনার সিস্টেম থাকে ভাই, বুঝতে পারছো? সো তোমাদের এই পর্যন্তই ছিল। যারা হচ্ছে আমাদের এই কোর্সের যে 2টার কথা বললাম ভাই, তুমি কখনোই রিগ্রেট করবা না। এই জায়গায় তুমি ভ্যালু ফর মানি হবে। খুব অল্প কোর্স ফি আমাদের, 26-27 ব্যাচ। ইউ ক্যান ট্রাস্ট আস, আমাদের তরফ থেকে সর্বোচ্চটা করবো, বুঝতে পারছো? এখন বাদ বাকি দায়িত্ব তোমার, তুমি কি করবা। সবার সাথে দেখা হবে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট। ক্লাসে দেখা হবে, ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওইখানে যোগাযোগ করে কমেন্টে বিস্তারিত দেখে ভর্তি হয়ে যাও দ্রুত।